Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আপার প্রাইমারিটির 2026 মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। অবশ্যই করে আপার প্রাইমারিটির 2026কে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দেওয়ার। ওকে, তো বাংলা প্যাডাগজি থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে। দেখো, যেখানে কিন্তু বাছাই করা সেরা কমনযোগ্য প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের প্র্যাকটিস সেট রয়েছে দেখো 2। ওকে, তো বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবে না। ওকে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, আর পাশাপাশি বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। ওকে, আর অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। ওকে, তো আর কেমন ধরনের প্রশ্ন তোমাদের চাই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কি আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং ডিটেলসে আলোচনা করবো। প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। তাই প্রত্যেকে বলছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কে বলেছেন? তাহলে কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী কে বলেছেন? দেখো, পিটার, চমস্কি, ব্লুমফিল্ড না ম্যাকনিল। দেখো, কেবল মানব শিশুই ভাষা শিক্ষার জন্মগত ক্ষমতার অধিকারী কে বলেছেন? অবশ্যই তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে তোমরা প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। দেখো, অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে কি চমস্কি। ওকে, চমস্কি কিন্তু নোয়াম চমস্কি তিনি বলেছিলেন যে কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। নোয়াম চমস্কি তিনি এই মন্তব্যটি করেছিলেন। চলো নেক্সট। 2 নম্বর বলেছে শিশু কুইং। কুইং শব্দটি কোন সময়ে করে? দেখো, কুইং শিশু কিন্তু ছোটবেলা যখন সে খুবই শিশু থাকে, যখন তার বয়স থাকে 5 থেকে 6 সপ্তাহ বা 7 সপ্তাহ, সে কিন্তু একটা শব্দ করতে থাকে, আদো আদো শব্দ একটা করতে থাকে। সেই শব্দটা কি হচ্ছে, তাকে আমরা কুইং বলে থাকি। ওকে, যেমন ওহো, আহা, এরকম কিছু একটা শব্দ সে করতে পারে, উফ, এইসব শব্দ সে করতে পারে, তখন সেই শব্দটাকে আমরা কুইং বলি। ওকে, আর যখন হচ্ছে কি না 6 মাস বয়স হয় যখন শিশু তখন বাবা মাম্মা এইভাবে তারা কথা বলতে পারে। এই আধো আধো যে কথাগুলো হয় সেই আধো আধো কথাগুলোকে বলা হচ্ছে কি ব্যাবলিং। ওকে, তাহলে দেখো 3 সপ্তাহ, 6 সপ্তাহ, 4 সপ্তাহ আর কোনোটি নয়। তাহলে কুইং হয় কয় সপ্তাহ? কুইং কিন্তু হয় 6 সপ্তাহ কুইং হয়। ওকে, আর ব্যাবলিংটা হচ্ছে কি 6 মাস। ওকে, এই দুটো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কুইংটা হয়ে গেল কি 6 সপ্তাহ, আর ব্যাবলিংটা হচ্ছে কি 6 মাস। ওকে, চলো নেক্সট। 3 দাগের প্রশ্ন কি বলছে, দেখো, মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত। দেখো, মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত আরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী পদ্ধতির মাধ্যমে, আরোহী ও অবরোহী পদ্ধতির মাধ্যমে, আর কোনোটি নয়। দেখো, আধুনিক যে পদ্ধতি সেটা হচ্ছে কি আরোহী পদ্ধতি। আর এই আধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে আরোহী পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত। ওকে, প্রথমে কিন্তু বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা, তারপরে সেগুলিকে নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে পৌঁছে যাওয়া, সেটা হচ্ছে কি আরোহী পদ্ধতি। এই আরোহী পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করব মাতৃভাষার শিক্ষা দেওয়ার। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো, ল্যাডের পূর্ণরূপ কি? দেখো, ল্যাড কিন্তু এমন একটা বিষয় যেটা আমাদের মাথার মধ্যে রয়েছে। সেটা কি, আমরা ল্যাডকে কি বলতে পারি না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখানে কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস, আর লার্নিং অ্যাসোসিয়েটেড ডিভাইস। দেখো, আমরা জানি ল্যাডের পূর্ণরূপ কি না, লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, চলো নেক্সট। 5 নম্বর কি বলেছে, দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের লিসেনিং বিহেভিয়ার বর্ণনা দেয় না?
তাহলে দেখো বর্ণনা দেয় না শ্রবণগত আচরণের কোনটি, দেখো সিটের 2013 প্রশ্নটি এসেছিল। দেখো মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে। মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার সময় কান বন্ধ রাখতে পারে। কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগত ভালোভাবেই ভালো শ্রোতা হওয়া যায়। তারপর যাবতীয় যোগাযোগের অত্যন্ত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা। এবার দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণ? শ্রবণগত আচরণটা কি না, শোনার মধ্যে দিয়ে যে আচরণটা হয় সেটা হচ্ছে শ্রবণগত আচরণ। শ্রবণগত আচরণটা কি হবে না, যখন কোন রকম প্রশিক্ষণ ছাড়া যখন সেই শ্রবণের কোনো কিছু প্রকৃতভাবে শোনার মধ্যে দিয়ে যে আচরণটা হয়, ওকে, তো প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায়। এটা হচ্ছে শ্রবণগত আচরণ, অর্থাৎ কোনো প্রশিক্ষণ ছাড়া কিন্তু প্রকৃতিগত ভালো শ্রোতা হওয়া যায়। তো কারণ শোনার জন্য কিন্তু কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি সিটটা। চলো নেক্সট। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য পাঠ এর বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে? তাহলে কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে? পাঠের বা বাক্যের অংশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে কে? দেখো ক্রিয়া বিশেষণ, সর্বনাম, নাম বিশেষ্য আর ক্রিয়াপদগুচ্ছ। দেখো বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বুঝতে আমরা জানি সেটা কি হচ্ছে, যে বিশেষ্য যেটা থাকে সেটা কিন্তু অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বা অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করে, যেটা আমরা জানি সাবজেক্ট আর প্রেডিকেট ইংরেজি থেকে। না, সাবজেক্টটা কি মূল যেটা যে কাজটি করছে, আর এই সাবজেক্টটা হচ্ছে কি অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, অর্থাৎ নাম বিশেষ্য। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নাম বিশেষ্য। চলো নেক্সট। 7 নম্বর প্রশ্নে কি বলেছি, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? সূক্ষ্ম চালিকা শক্তি, দেখো লম্ফন, আরোহণ, লিখন আর পঠন। দেখো সূক্ষ্ম অর্থাৎ যে ছোট যে চালিকা শক্তিটা সেটা কার? লম্ফন। লম্ফনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সমস্ত পেশির কিন্তু চালিকা শক্তির বিকাশ হয়। লম্ফন লাফালে পা হাত থেকে শুরু করে শরীরের। তারপর আরোহণ, আরোহণের মধ্যে দিয়েও কিন্তু এটা একটা সমস্ত চালিকা শক্তি, অর্থাৎ একটা বড় চালিকা শক্তির কিন্তু বিকাশ রয়েছে এখানে। লিখন আর পঠন, দেখো এখানে সূক্ষ্ম চালিকা শক্তি যেটা অর্থাৎ ছোট চালিকা শক্তি সেটা হচ্ছে কি লিখন, অর্থাৎ আমরা যদি কোনো আঙুল দিয়ে পেনটা দিয়ে লিখি, আঙুলের সাহায্যে পেন দিয়ে লিখি, তাহলে কি হলো, সেই ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট কিন্তু এখানে হলো। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল সূক্ষ্ম যে সকল চালিকা শক্তি থাকে তাদের কিন্তু বিকাশ ঘটে। তাহলে লিখনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো 8 দাগে প্রশ্ন কি বলেছে, শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দৃষ্টিকার্য অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ, কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিকার্য নির্দেশ, উচ্চস্তরের দৃষ্টিকার্য নির্দেশ কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা উদ্দেশ্য পরিকল্পিত। এবার দেখো এখানে বলেছে কি সরল থেকে জটিল হচ্ছে আস্তে আস্তে শিখন প্রক্রিয়া। এবার শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান নেই তখন তার কোন পদ্ধতিটি আমরা অবলম্বন করতে পারি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার দেখো সরাসরি বক্তৃতার মধ্য দিয়ে কিন্তু আমরা যাব না, তাহলে সরাসরি যে বক্তৃতা দুটো রয়েছে আমরা বি আর ডিটা কি আমরা কেটে দেবো, এলিমিনেট করে দিলাম। তারপরে দেখো উচ্চস্তরের দৃষ্টিকার্য নির্দেশ কোনো বক্তৃতা নয়। আর এখানে হচ্ছে দৃষ্টিকার্য অথবা উদ্দেশ্য পরিকল্পিত, একদম যে নির্দেশটা হবে সেটা কিন্তু উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ থাকবে, আর কোনো বক্তৃতা কিন্তু এক্ষেত্রে চলবে না। তাহলে এবং দৃষ্টিকার্য এবং চোখে তারা অবশ্যই সেটা দেখতে পাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ইয়েরটা। ওকে, চলো নেক্সট। দেখো 9 দাগে কি বলেছে, রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা কি? রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা কি? যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা,
লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, উভয়ই ঠিক, কোনোটি না। রিসেপটিভ অর্থাৎ কিন্তু রিসিভ করা, যে যা কিছু বলা হচ্ছে সেটা বোঝার ক্ষমতা, সেটাও কিন্তু রিসিভ করা হচ্ছে। আর লিখিত ভাষাকে পড়ে সেটা বোঝার ক্ষেত্রেও সেটাও রিসিভ করা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে রিসেপটিভ ফাংশন। ওকে, তাহলে রিসেপটিভ ফাংশন কি হয়ে গেল না, এ আর বি এই দুটো কিন্তু সঠিক হয়ে গেল। তাহলে আমার এখানে সির উত্তরটা হয়ে গেল সঠিক। চলো নেক্সট। 10 নম্বর বলেছে দেখো আরোহী পদ্ধতি। দেখো আরোহী পদ্ধতিতে কি, বিশেষ থেকে সাধারণের দিকে, সাধারণ থেকে বিশেষের দিকে, উপরের দুটি ঠিক, কোনোটি নয়। দেখো আরোহী পদ্ধতিতে কিন্তু কি হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে উদাহরণ থেকে আস্তে 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 তার একটা সরলীকরণ করা হয়। ওকে, বা সূত্রের দিকে যাওয়া হয়। তাহলে আর অবরোহী পদ্ধতি কি হচ্ছে না, আগে সূত্রটা শেখানো হয়, তারপরে কিন্তু বিশেষের দিকে যাওয়া হয়, অর্থাৎ উদাহরণের দিকে কিন্তু যাওয়া হয়। তাহলে এখানে আরোহী পদ্ধতি কি হচ্ছে না, বিশেষ থেকে সাধারণের দিকে কিন্তু আরোহী পদ্ধতিটা কাজ করে থাকে। ওকে, তাহলে আরোহী পদ্ধতি কি হচ্ছে না, বিশেষ থেকে সাধারণের দিকে কিন্তু অগ্রসর করে। আর অবরোহী পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু সাধারণ থেকে বিশেষের দিকে, অর্থাৎ প্রথমে সূত্র প্রয়োগ করা হয়, তারপরে কিন্তু উদাহরণের দিকে যাওয়া হয়। আর আরোহী পদ্ধতিতে সূত্র বা উদাহরণটা প্রথমে বিশ্লেষণ করা হয়, তারপরে একটা সাধারণ সূত্রের দিকে কিন্তু যাওয়া হয়। ওকে, তাহলে 10-এরটা সঠিক উত্তর হয়ে গেল এরটা। চলো নেক্সট। 11 থেকে প্রশ্ন কি বলেছে দেখো, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় লেখচিত্র, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনি একীকরণ কোন বিষয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? তাহলে শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনির একীকরণ কোন বিষয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া, নীতি শিক্ষামূলক বর্ণনা, পাঠ্য বিষয়গত বিশ্লেষণ আর অনুসন্ধানমূলক শিক্ষা। যখন চিত্রলেখ, চলচ্চিত্র, গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, তখন সেটা অবশ্যই কি হয়ে যাবে, তখন মনে রাখতে হবে এটা কিন্তু বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়ার একটা অংশ পড়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট। 12 থেকে কি বলেছে, কোনটি বোধ পরীক্ষণের রিডিং কম্প্রিহেনশন অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে? তাহলে বোধ পরীক্ষণের অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে কোনটি? দেখো শিক্ষার্থী নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য, মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, পাঠ থেকে মূল আলোচ্য বিষয় এবং মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য, মূল শব্দগুলি পাঠ থেকে বেছে নিয়ে পুনর্লিখন, শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য, পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা এবং পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া। দেখো এই যে বোধ পরীক্ষণ, যে বোধ পরীক্ষণটা হয়, এই বোধ পরীক্ষণের আমরা কি করি না, আমরা শিক্ষার্থী যে নিজস্ব বক্তব্য পাঠের মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ বাক্যগুলো আমরা যেগুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে মূল শব্দগুলো আমরা বেছে নিই এবং ভিন্ন ভিন্ন যে সকল অর্থ রয়েছে সেগুলো কি আমরা খুঁজে বের করি। আর নিজস্ব যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটাকে কিন্তু সম্পূর্ণ বাক্যের উপর একটা নির্ভর করা হয়। আর সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু একটা যে সকল অর্থগুলো রয়েছে, যে সকল শব্দগুলো রয়েছে তাদের ভিন্ন ভিন্ন কিন্তু ব্যবহার বা তাদের ভিন্ন ভিন্ন অর্থ আমরা খুঁজে বের করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো ইয়েরটা। আর শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা আর পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থগুলি খুঁজে বের করা। অর্থাৎ বোধ পরীক্ষণ দেওয়া হয় কি কারণে না, বোধ পরীক্ষণ আমরা দেখেছি সেখান থেকে কি করা হয়, সেখান থেকে কিন্তু বিভিন্ন বাক্যের মধ্যে দিয়ে প্রশ্ন করা হয়, বিভিন্ন অর্থ খুঁজে বের করে নিয়ে সেখান থেকে সমার্থক শব্দ বলতে পারে, অর্থ বলতে পারে। ওকে, এবং মূল শব্দগুলোর কিন্তু ব্যবহার এখানে করা হয়। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভান্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাহলে একটা ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা, দেখো দূরাগত নির্দেশ, পরিকল্পিত নির্দেশ, কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশ, প্রত্যক্ষ নির্দেশ। দেখো বলেছে বিশাল তথ্যের ভান্ডার খুলে দেয় এবং স্বাধীনভাবে শিক্ষার সুযোগ করে দেয়, শিক্ষা কতটা শিখলো সে ব্যাপারে তাৎক্ষণিক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। যখন একটা স্বাধীনভাবে সে শিখতে পারবে এবং তথ্যের বিশাল ভান্ডার যখন বলবে, অবশ্যই সেটা কিন্তু
সেখানে আমরা পেতে পারি কোথা থেকে? বিশাল তথ্যের ভান্ডার, কম্পিউটার সাহায্যে যে সকল নির্দেশ রয়েছে এই কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুলো অবশ্যই পেতে পারি বা সরবরাহ করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো সিটটা। চলো নেক্সট। 14 কি বলছে দেখো, নিচের প্রদত্ত ক্রমগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনে সহজতম পদ্ধতি? দেখো ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি কোনটি? যে ক্রমটা রয়েছে দেখো, কথন, পঠন, শ্রবণ, পঠন, লিখন, শ্রবণ, কথন, লিখন, পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, শ্রবণ, পঠন, কথন, লিখন। এবারে এই যে ক্রমটা, সেটা ভাষিক দক্ষতা অর্জনে আমাদের কি, আমরা জানি কি প্রথমে কি হচ্ছে না, ভালো করে শুনতে হবে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, শোনার পরে তোমাকে কিন্তু বলতে হবে, ওকে? তারপরে কি, পড়া, তারপরে লেখা। তো লেখাটা আমরা সবসময় শেষে, এটা মাথায় রাখতে হবে যে লেখাটা সবসময় শেষে। তাহলে লেখা শেষে কোনটা আছে দেখো, এটা লেখা শেষে আছে, এটাও লেখা শেষে আছে, এটাও লেখা শেষে আছে। তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেব, ঠিক আছে? তারপরে লেখার আগে আমরা দেখব কি, পড়া হয়, লেখার আগে পড়া হয়। তাহলে লেখার আগে পড়া, এটা রয়েছে, এটাও রয়েছে, এটা কথন রয়েছে, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে এবারে দেখো দুটো রইল এখানে পড়ে। আর অবশ্যই প্রথমে কি হয়, শোনা, আগে শুনতে হবে ভালোভাবে, তারপরে কিন্তু বলতে হবে, তারপরে পড়া, তারপর লেখা। তাহলে এখানে শ্রবণ, কথন, পঠন, লিখন, এটা হয়ে গেল কি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন নিয়ে অবশ্যই এসে গেছি। দেখো প্রত্যেককে বলবো, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ওকে? আর সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও যদি ভালো লাগে, এবং বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিতে তোমরা ভুলবে না। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও আমার। আর কেমন ধরনের অবশ্যই কিন্তু তোমাদের প্রশ্ন প্রয়োজন, কেমন ধরনের ভিডিও প্রয়োজন, তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো সারাংশ লেখার জন্য যে দুটি গুণের প্রয়োজন হয়, দেখো সারাংশ লেখা অর্থাৎ কোনো একটা গল্প বা কোনো একটা প্রবন্ধ, কোনো বিষয় একটা পড়ে সেটাকে আমরা ছোট গদ্যাংশটাকে পড়ে তার একটা জিস্ট বের করে নেব, সারমর্ম বা সারাংশ। সেটা লিখতে গেলে কি গুণের প্রয়োজন হয় দেখো, সঠিক লিখতে পারা, সংযোজক অব্যয়গুলির ব্যবহার করে শব্দের বদলে চিহ্ন প্রয়োগ এবং সঠিক লেখার ক্ষমতা, সমার্থক শব্দ ব্যবহারের দ্বারা বক্তব্যকে নিজের ভাষায় পুনর্লিখিত করার ক্ষমতা, বক্তব্যের মধ্যে ভাবনাগুলিকে গুরুত্ব অনুযায়ী চিনে নিতে পারা, এবং অধিক গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ সূত্রগুলি বেছে নেওয়ার ক্ষমতা। দেখো সারাংশে অবশ্যই কিন্তু মূল যে ভাবনাগুলি রয়েছে সেগুলোকে কি আমাদেরকে ছোট্ট করে তুলে নিতে হবে, ওকে? এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা নিয়ে নেব, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু বেছে সেগুলো সাইড করে দিয়ে আমরা মূল জিস্ট অর্থাৎ মূল যে বিষয়গুলো বা যে মূল বক্তব্যটা প্রকাশ পেয়েছে সেই মূল বক্তব্যটা সেখান থেকে শেখে আমরা তুলে নেব। তাহলে সঠিক লিখতে পারা এটা তো কোনোভাবেই নয়, ওকে? তারপরে শব্দের বদলে চিহ্ন প্রয়োগ, এটা তো সারাংশের ক্ষেত্রে কোনোভাবে যায় না। আর সমার্থক শব্দ ব্যবহারের দ্বারা বক্তব্যকে নিজের ভাষায় সমার্থক শব্দ ব্যবহার করে বক্তব্যকে নিজের ভাষায় লেখা, এটা তো কোনোভাবে নয়। তাহলে এখানে সঠিক হয়ে গেলে দেখো, বক্তব্যের মধ্যে ভাবনাগুলিকে গুরুত্ব অনুযায়ী চিনে নিতে হবে। অবশ্যই বক্তব্যের মধ্যে যে ভাবনাগুলি রয়েছে তার গুরুত্ব অনুযায়ী কিন্তু চিনে নিতে হবে, এবং অধিক গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণের মধ্যে একটু বেছে নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু সারাংশের একটা লেখার গুরুত্বপূর্ণ গুণ। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে দেখো ডিটটা। তো বন্ধুরা দেখো, আজ ছিল এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে। ওকে, তো চলো আবার দেখা হবে নেক্সট দিন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।